আলোয়াধারীর মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। তুমি যদি ভেবে থাকো রহস্য কেবল বইয়ের পাতায় বা সিনেমার পর্দায় সীমাবদ্ধ, তাহলে ভুল করছো। কিছু রহস্য ধরা দেয় না চোখে, ছায়ার মতো ঘুরে বেড়ায়, আর হঠাৎই চেপে বসে বাস্তবের কাঁধে। ঠিক যেমন ঘটল এবার গোয়েন্দা বোধিসত্ত্বর। 수산진동의 은행이 반지 뒤에 동쪽 산업, 식물, 수산인구의 휴대바이를 음식을 자세하게 주시기 바랍니다. 셋째, 해외여행자들께서 손 씻기 등 개인 위생관리 철저히 সিমলার রহস্যের পর খুব একটা সময় পেরোয়নি, কিন্তু এবার যে সংকেত এসে পৌঁছালো তা আর দেশের সীমায় আটকে নেই। এক আন্তর্জাতিক রত্ন পাচার চক্র, যার শেকড় গেথে আছে বহু দেশে, আর যার এপিসেন্টার শ্রীলঙ্কার কলম্বো। জীবনের ঝুঁকি নিয়ে, শুধু সাহস আর বুদ্ধিকে সঙ্গী করে, বোধিসত্ত্ব পিয়াল আর চঞ্চু এবার পাড়ি দেবে সেই চক্রের হদিশে। তুমি কি প্রস্তুত? কারণ এবার গল্প শুধু রহস্যের নয়, অ্যাডভেঞ্চারের, আন্তর্জাতিক ষড়যন্ত্রের, আর কিছু অন্ধকার সত্যের মুখোমুখি হওয়া। এবার কলম্বো। কলকাতার সকাল মানেই একটা অদ্ভুত দৌড়। কেউ অফিস ছুটছে, কেউ কলেজ, আবার কেউ কিছু না করেও ব্যস্ত, নিজেকে খুব দরকারি ভাবছে। আর আমি দাঁড়িয়েছিলাম এক চা দোকানের পাশে, হাতে কাগজের কাপ, মাথার মধ্যে এক গাদা চিন্তা। আজ অনেকদিন পর বোধিদার ফোনটা এলো হঠাৎ। আজ সন্ধে আমার ফ্ল্যাটে আয়, একটা কথা আছে, এতটাই বলেছিল। আর আমি তো জানি, যখনই বোধিদা এভাবে ডাকে বুঝতে হবে পিছনে কিছু একটা বড় রহস্য আছে। চঞ্চুকেও মেসেজ করলাম, বোধিদার ফ্ল্যাটে যাচ্ছিস তো? ও রিপ্লাই একলাই নেই। গেলেই বলবো, আজকের রাতটা ঠিক সাধারণ নয়। সন্ধে যখন আমরা বোধিদার বাড়িতে পৌঁছালাম, বোধিদা আমাদের জন্য বসেছিলেন ডাইনিং টেবিলে, নোটবুক খুলে, পাশে একটা ম্যাপ আর দুটো বিমানের টিকিট রাখা, চোখে একটা অদ্ভুত জ্যোতি। বোধিদা, কি ব্যাপার? এমন সিরিয়াস মুখে কেন? নতুন কোনো কেস? হ্যাঁ চঞ্চু, এবারে কেসটা অন্যরকম, আন্তর্জাতিক। আমাদের যেতে হবে শ্রীলঙ্কার কলম্বো। রহস্যটা এবার আর শুধু একটা খুন বা চুরি না, এটা একটা চক্র, রত্নচক্র। আমি চুপ করে বসেছিলাম। আমাদের এত দিনের অভিজ্ঞতায় অনেক অপরাধ দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা বড় গভীর আর বেশ বিপজ্জনকও। আমার মাথায় একটাই কথা ঘুরছিল, কলম্বো, বিদেশে প্রথম অভিযান।
আর সেই শুরু হলো আমাদের নতুন রহস্য অ্যাডভেঞ্চারের পথ। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে আছি আমরা তিনজন, আমি, চঞ্চু আর বধিদা। হাতে আমাদের দিল্লি নয়, চেন্নাই নয়, সরাসরি কলম্বোগামী টিকিট। কিন্তু কি আশ্চর্য, কেন যাচ্ছি, ঠিক কি মিশনে যাচ্ছি, এইটুকু ছাড়া বাকি সবটাই ধোঁয়াটে। বধিদা শুধু বললেন, এই কেসটা অত সহজ নয়, তাই বলিনি কিছু। কলম্বো পৌঁছো, প্রথম 3 দিন শুধু শুনে দেখে থাকবি, লিখে রাখবি না কিচ্ছু। আমি আর চঞ্চু মুখ চাচাই করলাম। বুঝে গেলাম কেসটা জটিল, অথচ জানতেই দেওয়া হচ্ছে না। কিন্তু ঠিক আছে, আমরা অভ্যস্ত এই রহস্যে হাঁটা পথে। Passengers traveling to Colombo via Sri Lanka Airlines, please proceed to gate boarding. Boarding begins now. সিটে বসে জানলার দিকে তাকিয়ে আছি। চঞ্চু আগেই হেডফোন লাগিয়ে ঘুমোচ্ছে, আর বধিদা একটা ছোট নোটবুক বের করে তাতে কিছু লিখছেন। কি লিখছেন সেটা উকি দিয়েও দেখা সাহস হলো না। বিমান আকাশে উঠতে বুঝলাম আমার জীবন এবার পাল্টে যাবে। এই অভিযানে হয়তো শুধু রত্ন চোরাকার বেড়ি নেই, রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র, রাজনীতি, আর হয়তো মৃত্যু। গন্তব্য কলম্বো, কিন্তু আদতে আমরা যাচ্ছি এক অনিশ্চিত অথচ নিশ্চিত রোমাঞ্চের ভিতর। ভোর 5টার কলম্বো। বালাপিটিয়া রোডের ধারে ছোট্ট একটা গেস্ট হাউসে উঠেছি আমরা। নাম স্বর্ণমুকুট রিট্রিট। এটা কোনো রিসোর্ট নয়, তবে একটা অদ্ভুত নৈঃশব্দ ঘেরা জায়গা। দেয়ালে পুরনো সিংহলি মুখোশ, কাঠের গন্ধে ভরা ঘর, আর দরজার ফাঁক দিয়ে আসা সমুদ্রের শব্দ। যেন একটা ছায়ার রাজ্য, যেখানে রহস্য নিজের মতো করে লুকিয়ে থাকে। দাদা, উঠবি? সকাল 7টায় আমাদের বেরোতে হবে না? ঘরের দিকে তাকালাম, বদিদার ঘরে আলো জ্বলছে। চঞ্চুকে বললাম, তুই চল, আমি 5 মিনিট পরে আসছি, বদিদার সঙ্গে একটু কথা বলি আসি। ঘরে ঢুকতেই দেখি বদিদার ছোট্ট একটা মানচিত্র ছড়িয়ে বসে আছেন। শ্রীলঙ্কার মানচিত্র, তাতে কিছু চিহ্ন কাটা, কলম্বো, রত্নাপুর ও ক্যান্ডি। পেয়াল, রত্নের খনি শুধুই রত্নের জন্য বিখ্যাত নয়, এখানে বহু বছর ধরে চলেছে অবৈধ রত্ন পাচার। এখানে একটা চক্র কাজ করছে, যেটা শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিকও। আমরা যদি ঠিক থাকি, এই চক্রের মস্তিষ্ক এখন কলম্বোতেই আছে, আর ওদের কোডনেম সিংহলের ছায়া। মানে এটা কি কোনো গ্যাং? না, এটা একটা ছায়া সংস্থা, যার নাম কেউ জানে না, অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারেনি।
তবে তাদের রক্তচিহ্ন পাওয়া গেছে শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, এমনকি আফ্রিকার কিছু খনিতে। আমার গলা শুকিয়ে এলো। চঞ্চু জানে না আমরা ঠিক কি বিপদের দিকে এগোচ্ছি। আমি জানি না আমরা এই ছায়ার ভিতর ঢুকে কি ফিরে আসতে পারবো। শুধু জানি আমাদের প্রিয় বধিদা কোনো সিদ্ধান্ত নেন না আগাম না ভেবে। এই রহস্যের শুরু হয়েছে কলম্বোতে, শেষ কোথায় তা জানে শুধু সেই সিংহলের ছায়া। কলম্বো শহরটা যেন একটা। সকালবেলায় আমরা বেরোলাম ন্যাশনাল মিউজিয়াম অফ কলম্বোর উদ্দেশ্যে। বাইরে চকচকে রোদ্দুর, কিন্তু বদিদার চোখে একটা অদ্ভুত চাপা উত্তেজনা। তিনি আগের রাতে যা বলেছিলেন তার সূত্র খুঁজতেই যাচ্ছি আজ। জাদুঘরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা লাগলো গায়ে। মুঠো মুঠো ইতিহাস আর ধুলো জমা রত্নের মাঝে দাঁড়িয়ে যেন সময় থেমে আছে। আমরা এগিয়ে গেলাম সিংহলীর রত্নসজ্জা বিভাগে। বদিদার চোখ হঠাৎ থেমে গেল একটা প্রদর্শনীর সামনে। একটা কাজ ঘেরা বাক্সে রাখা আছে 4টা প্রাচীন রত্নখচিত রাজমুকুট। এই মুকুটগুলো নিয়ে চুরি হয়েছে বুঝি? না, এখনো নয়, কিন্তু হবে। এই কোটটা দেখিস। তিনি দেখালেন একটি ছোট্ট প্ল্যাকার্ডে লেখা ছিল 1449-R.L.S.18-G। আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু বদিদা যেন মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। হঠাৎই তিনি মোবাইল বের করে একটা ছবি তুললেন। পেয়াল, এই কোডটা একটা সংকেত। এটা স্রেফ ইনভেন্টরি নম্বর নয়, এটা হলো জুয়েল কোড, এদের পাচারের গোপন হিসেব। তখনই একজন ভদ্রলোক এসে পড়লেন, একটা ঝকঝকে স্যুট পরা মাঝবয়সী লোক, সঙ্গে 2 জন সিকিউরিটি। নিজেকে পরিচয় দিলেন, মিস্টার অ্যাসেলা রামানায়কে, হেড অফ সিকিউরিটি, ন্যাশনাল মিউজিয়াম। সরি স্যার, ছবি তোলা অনুমতি ছাড়া নিষিদ্ধ। মে আই আস্ক ওয়াই ইউ ক্লিকড হিয়ার? জাস্ট হ্যাভ ইট, আই লাভ কোডস। সেই হাসির পিছনে একটা ভয়ঙ্কর স্পষ্ট বার্তা ছিল, যেটা আমি বুঝতে পারলাম। এই আসেলা নামের লোকটার উপস্থিতি স্বাভাবিক নয়। তার চোখে ছিল একরাশ প্রশ্ন, আর বদিদার হালকা হেসে জবাব ছিল, আমি জানি তুই কে। চঞ্চু আমার কানে ফিসফিস করে বলল, হে পিয়ালদা, বদিদার হাসি মানে বুঝলি? আমি মাথা নাড়লাম। তবে আমার মনে হচ্ছিল বদিদা এই রত্নচক্রের মূল গুটিগুলো একে একে চিহ্নিত করছেন। এই জুয়েল কোড হয়তো সেই পাজলের প্রথম টুকরো। কলম্বোর রাতগুলো যেন রহস্য গিলতে জানে। এক একটা সন্ধ্যা নামলেই মনে হয় অন্ধকার যেন কিছু লুকিয়ে রাখছে, কিছু চেপে বসে আছে। আমরা তখনও বুঝি একটা নীল রত্ন আমাদের ঠিক
কোন দিকটায় টেনে নিয়ে যাবে। চঞ্চু জানলার পাশে বসে ছুঁচোর মতো ঝুঁকে বাইরের রাস্তা দেখছিল, আর বোধিসত্ত্বদা আমাদের সামনে একটা কাগজের উপর ছড়িয়ে রাখা তথ্যগুলো ঘেঁটে যাচ্ছিল। তোমরা খেয়াল করেছ, আজকে দুপুরে জাদুঘরের রিসেপশনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা লোক টানাটানি ভাবে আমাদের দিকে তাকাচ্ছিল। মুখটা পুরো ঢাকা ছিল একটা নীল স্কার্ফে। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। জাদুঘরের সেই সংকেতগুলো, জুয়েল হলে সেই রহস্যময় রত্ন, তারপর সেই লোক যার গলা অবধি ঢাকা, সব কিছু যেন একটা অদৃশ্য নীল ছায়ার মতো ঘুরে ফিরে আসছিল। নীল রং এখানে একটা চিহ্ন, শুধু রত্ন নয়, এটা একটা সিগন্যাল, একটা সাব সিস্টেম, একটা যোগাযোগের মাধ্যম। নীলামণি আমাদের শুধু চোখ ধাঁধায় না, সেটা একটা খুনের সূত্র হতে পারে। বিকেলের দিকে আমরা আবার বের হলাম। ডেসমল একেবারে গোপন। গন্তব্য কলম্বোর একটা পুরনো অলিগলি, যেখানে এক জুয়েলারি ব্যবসার দোকানে হারালে চলে এক গোপন নিলাম। ওই দেখো, ওই লোকটাই জাদুঘরের সামনে ছিল। ওর হাতের আঙ্গুলে ঠিক ওই নীল রত্নটা। আর তারপর ঠিক তখনই লোকটা ঘুরে তাকালো আমাদের দিকে। চোখে পড়ল তার চোখ দুটো ভয়াবহ ঠান্ডা, আর ঠোঁটে একটা রহস্যময় অর্ধ হাসি। কিছু বলল না, কিন্তু সেই চাহনিতে আমি যেন একটা হুমকি শুনতে পেলাম। সে ধীরে ধীরে ভিড়ের মাঝে মিলিয়ে গেল। আমরা দাঁড়িয়ে রইলাম, বোধিদার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। এই লোকটাই আমাদের টেনে নিয়ে যাবে রত্নচক্রের গভীরে। নীলামণি শুধু একটা রত্ন না, এটা একটা পথ নির্দেশ, এক ধোঁয়াশায় মোড়া সত্যের দিকে। সেদিন রাতে প্রথমবার মনে হলো, আমরা যেটাকে মিশন ভাবছিলাম সেটা আসলে একটা লুকোনো লড়াই। আমাদের সামনে কেবল রহস্য নয়, আরো বড় কিছু অপেক্ষা করছে। এক ছদ্মবেশী দুনিয়া, যেখানে প্রতিটা রত্ন যেন রক্তে লেখা। কলম্বোতে তখন রাত নেমে এসেছে, কিন্তু আমাদের ঘুম আসেনি। যত ক্লু সামনে আসছে, সবকিছু যেন আরো বেশি করে ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। এবার এক নতুন চরিত্র, এক অদ্ভুত মানুষ, যিনি খোদ আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, কিন্তু নিজের পরিচয়। Mr. Bodhisatta is searching for blue flame. He is not he. Tell him the flame never dies, but those who seek it do. কে ছিল রে? ও কি বললো? ফ্লেম মানে ওই নীল রত্নটাই? বলিদার মুখে চিন্তার ছায়া, কিন্তু চোখে এক ঝলক আগুন। তিনি জানেন আমরা ঠিক দিকে এগোচ্ছি। ওরা জানে আমরা কাছে এসেছি, আর ঠিক তাই আমাদের ভয় দেখাতে চাইছে। এই ফোনটাই প্রমাণ আমাদের খোঁজ চলছে। এই ফ্যান্টম ক্লায়েন্ট হয় সে আমাদের সাহায্য করছে, না হলে খেলছে একটা ডেঞ্জারাস খেলা। দাদা, কেউ দরজায় টোকা দিচ্ছে এই রাতে।
চঞ্চু দরজার পাশের ওয়ালটা জোর করে চেপে ধরল, আর প্রতিশব্দটা চোখের ইশারায় আমায় ইশারা করলো সাইলেন্ট থাকতে। I am here to help, but I need to know, do you trust shadows? আমরা একসাথে তাকিয়েছিলাম সেই লোকটার দিকে। মুখে আধা ঢাকা মুখোশ, গায়ে কালো কোট, পেছনে অন্ধকার। আমার গায়ে কাটা দিয়ে উঠছিল। Trust comes later, first speak. And there is a man. He controls the underground jewel market in South Africa. His code name Kingfisher. He is the one looking for the blue flame too. And he knows you were here. এই প্রথমবার শুনলাম সেই নাম, কিংফিশার। এ যেন জল চিরুনি দিয়ে আকাশ আঁকার মতো, অসাধারণভাবে অসম্ভব। ও বলল সাহায্য করবে, কিন্তু কিভাবে? ওর আসল পরিচয় কি? The game just changed. This is personal now. কাল থেকে আমাদের পথ আরো বিপজ্জনক। এবার আর শুধু রত্ন খোঁজা নয়, এবার শিকারীর শিকার হওয়ার আশঙ্কা প্রবল। ঘুম থেকে উঠেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম পরবর্তী পদক্ষেপের, কিন্তু ঠিক তখনই বোধিসত্ত্বদার ফোনে আসে একটা কল। একটা খুন হয়েছে ডাবারা নামে শহরতলির এক গ্রামে। সেইখানেই শেষবার দেখা গিয়েছিল মুখোশধারীকে। একটা রক্তরেখা যেন আমাদের টেনে নিয়ে যাচ্ছিল গভীর এক অন্ধকারে। দাদা, এই ডাবারা জায়গাটা এত অদ্ভুত লাগছে কেন? লোকজন চুপচাপ, যেন কিছু একটা লুকোচ্ছে। ভয় চঞ্চু, এই লোকেরা জানে কিছু একটা ঘটেছে, কিন্তু কেউ মুখ খুলবে না যতক্ষণ না আমরা সত্যিটা খুঁড়ে বের করতে পারি। গ্রামের এক কোনায় একটা পুরনো ঝুপড়ি ঘর, সেখানেই পড়েছিল একটা মৃতদেহ, চোখ খোলা তবু প্রাণ নেই, আর গলার কাছে একটা রত্নের ছবি আঁকা ছিল, ঠিক নীল আগুনের মতো দেখতে। ওইটা ওইটা তো ব্লু ফ্লেমের ছবি না? হ্যাঁ, কেউ এই খুনটা করেছে আমাদের ভয় দেখাতে, অথবা একটা বার্তা দিতে। দাদা, লাশের পাশে এটা পড়েছিল, একটা চিরকুট। ওয়ান স্টেপ ক্লোজার অ্যান্ড দ্য ফায়ার উইল কনজিউম ইউ অল। মানে এবার তো রীতিমতো হুমকি। বুদ্ধিদার চোখে আমি এবার একটা নতুন দৃঢ়তা দেখলাম। তিনি নিচু হয়ে মৃতদেহের গলার দাগ, আঙুলের ছাপ এবং আশেপাশে মাটিতে পায়ের ছাপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। এই লোকটা মৃত ছিল না একদিন আগে পর্যন্ত। তার মানে আমাদের গতিবিধি কেউ অনুসরণ করছিল। এই খুনটা আমাদের উপস্থিতির পরেই ঘটেছে। দ্যাট মিন্স দ্য কিলার ইজ ক্লোজ, ভেরি ক্লোজ। ডাবারার বাতাস ভারী হয়ে উঠল। একটা অদৃশ্য রক্তরেখা যেন কাটা পড়েছে আমাদের চারপাশে। এখন বুঝতে পারছিলাম এই খেলা আর কেবল রহস্যের নয়, এখন এটা বেঁচে থাকার লড়াই। ডাবারায় মৃতদেহ পাওয়ার 24 ঘন্টার মাথায় বধিদা নিখোঁজ। ওর ফোন সুইচড অফ, হোটেলে ফেরেননি। শেষ লোকেশন ট্র্যাক করে যা পেলাম তাতে মনে হচ্ছিল কেউ ওকে অপহরণ করেছে। আমার হাত পা যেন কেঁপে উঠছিল। তবে চঞ্চু ছিল অস্বাভাবিক শান্ত।
আর সেই শান্ত মুখেই ছিল গনগনে আগুন। দাদা থাকলে কি করতো জানিস বিয়ালদা? ঠিক ওই লোকেশনটাতে যেত যেখানে সব হারিয়ে যাওয়ার ভয় কাজ করে। তাহলে চল আমরা এবার বোধিসত্ত্ব হই। কলম্বোর এক পুরনো ডকে আমরা পৌঁছালাম। জায়গাটা কেমন যেন ভূতের মতো শুনশান। আর সেখানে দাঁড়িয়ে এক বুড়ো পাহারাদার, চোখে কালো চশমা, হাতে কাঠের লাঠি। ওই লোকটা কিছু জানে, চুপচাপ দাঁড়িয়ে আছেন মানে এ কিছু একটা চলছে। Looking for someone in the dark. Sometimes darkness look back. আপনি কি বলতে চাইছেন? জ্যামিতির মতন সব দিক রেখা নয়, কিন্তু রেখা বন্দুকের নলও হতে পারে। এ চঞ্চু, সাবধানে। আমরা বুঝলাম এটা কোনো সাধারণ অপহরণ নয়, এটা ছিল একটা ফাঁদ। আর ফাঁদের মাঝে বন্দি আমাদের বদিদা। আমি জানতাম ওরা আমার পেছনে আছে, কিন্তু আমি ওদের দরকার ছিলাম, কারণ আমি জানি কোথায় লুকিয়ে আছে সেই অভিশপ্ত অলংকার। Tell us where it is, or next time it won't be a warning shot. বোধিসত্ত্বদা এবার কেবল বন্দি নয়, উনি নিজেই হয়ে উঠেছেন রহস্যের চাবিকাঠি। তাকে উদ্ধার করতে না পারলে সব রহস্য শেষ, আর আমাদেরও। কলম্বোর রাত যেন ধোঁয়া আর অন্ধকারে মেশানো কোনো অদ্ভুত রহস্য। আমরা জানতাম সময় নেই। বোধিসত্ত্বতার অবস্থান লোকেট করে ফেলেছে চঞ্চু, কিন্তু ওখানে পৌঁছানো মানেই আত্মহত্যার সমান। এ পিয়ালদা, ওরা দাদাকে ছেড়ে দেবে না, কিন্তু আমরা যদি ওদের চাল বুঝতে পারি তাহলে সব উল্টে দিতে পারি। মানে যেখানে আগুন লাগে সেখানে ছায়া পড়ে না। হ্যাঁ, আমরাও এবার আগুন হব। ডকইয়ার্ডের পাশের সেই ফ্যাক্টরিটাই ছিল বদিদার গোপন গুদামঘর। আর তার পাহারায় ছিল 5 জন বন্দুকধারী। কিন্তু আমরা একা ছিলাম না। চঞ্চু জোগাড় করেছিল কলম্বোর এক প্রাক্তন সাংবাদিক দিলশানকে, যার পকেটে ছিল সেই চক্রের অনেক গোপন তথ্য। ওই ঘরটার মধ্যে দাদা আর ওদের বস রফি খাবি এখনই সেখানে আসবে। দিলশানের উদ্বিগ্ন গলা। Once he is here, things will move fast. You have 5 minutes. চলো শেষ বাজি খেলি। হু ইজ দেয়ার? বদিদা, নিচে ছাপ দাও, আমরা ধরবো। তোমরা পাগল? ওরা এখানে। আর নয়, এখন আমাদের পালা।
রক্তমাখা জামা, কাপা কাঁধ আর বদিদার চোখে ক্লান্তি, তবু একটা ছায়া আমাদের পিছনে লেগে আছে, যার নাম রফি কবির। তোমরা যা করেছ সেটা শুধু আমাকে বাঁচানো নয়, রত্নচক্রের ভিত কাঁপিয়ে দিয়েছ। কলম্বোর উত্তপ্ত রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম সেই জায়গায় যেখানে ইতিহাস আর রহস্য একসাথে ঘুমিয়ে আছে। বধিদা জানতেন এই অলংকার শুধু রত্ন নয়, হে এক অভিশপ্ত ইতিহাসের ছায়া, যা মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর। হে, এইটি সেই বাড়ি? দেখতে তো মিউজিয়ামের চেয়ে ভয়ঙ্কর কিছু মনে হচ্ছে। তুমি জানো না, এই অলংকার সিংহরাজ অলংকার নামে পরিচিত, যেটা এক সময় এক নিষ্ঠুর রাজা তার বিশ্বাসঘাতক সেনাপতির বুক থেকে ছিনিয়ে নিয়েছিল। তারপর থেকেই যার গায়ে সেটা ওঠে সে মারা যায়। বুধিদা, তাহলে এটা চক্রের আসল উদ্দেশ্য? অলংকার পাচার না, এর রহস্য ঢেকে রাখা? হ্যাঁ, আর আমরা যদি সত্যি এই অলংকারকে জাদুঘরের হাতে না তুলে দিই, তাহলে আরও মৃত্যুর আশঙ্কা আছে। এই তো অলংকার। কিন্তু এর পেছনে কি? The one who steals shall bleed, the one who guards shall lead। মানে যে চুরি করবে রক্ত ঝরবে, আর যে পাহারা দেবে সে হবে পথপ্রদর্শক। দিলশান দূর থেকে হেঁটে আসছিল, এসে বলল, Esther, don't touch it with bare hands. Someone just died last week touching it. চক্রের ভিতরে কেউ মারা গেছে? Yes, one of their own. That's why they are desperate now. They believe it's cursed, but also powerful. অভিশপ্ত অলংকারটা এখন আমাদের হাতে, কিন্তু দরজার উপাশে কে? বন্ধু নাকি সেই ছায়াময় রফি কবির? সকালটা অদ্ভুত রকম নিস্তব্ধ। জাদুঘরের সেই অলংকারটা এখন শহরের নিরাপদ হেফাজতে, অন্তত আমরা তাই ভেবেছিলাম। কিন্তু বদিদা হঠাৎ অদৃশ্য। শেষবার ফোনে বলেছিলেন, আজ থেকে আমি আর বোধিসত্ত্ব নই, আমি এখন সৌম্যজিৎ দাস। তোমরা কিছুতেই আমার খোঁজ করতে যাবে না। আমার ছায়ায় যারা ঘোরে তাদেরকে ছায়ার মধ্যে ধরতে হবে। কলম্বোর নিচের বাজারটা খেয়াল করো, সেখানেই মুখোশ খুলবে। সেই পেট্টি বাজারের কথা বলছে জ্যোতিষত্বদা। ওখানে তো আসল মাল ঘোরে, অস্ত্র, রত্ন, নকল পাসপোর্ট সব। তাহলে বোধিসত্ত্বদা কি এখন সেখানেই? যে চক্রের ছায়া এতকাল ছিল সেই ছায়ার ভিতরে ঢুকে পড়েছেন? তুমি কি সৌম্যজিৎ? এই কোহিনূর টুকরার দাম জানা আছে তো? দাম জানি, কিন্তু তোমার জীবনটা তার চেয়ে সস্তা। এখানে দাঁড়িয়ে আমি এক ঝলকে দেখতে পেলাম বধিদার চোখ, কিন্তু মুখে কাঁচা পাকা দাড়ি, চুলে কালো রং, ছেঁড়া কুর্তি। সে সত্যি এখন সৌম্যজিৎ, কিন্তু একটা ব্যাপার তখনও বুঝিনি, এই ছদ্মবেশ কেবল রত্নচক্রের জন্য নয়, এর আড়ালেও কিছু লুকিয়ে আছে।
ওই লোকটা পালাচ্ছে। সেটাই কি রাবি কাবির, নাকি আবার কেউ ছদ্মবেশে? কলম্বোর রাতগুলো যেমন গুমোট, তেমনি থমথমে হয়ে উঠেছিল আমাদের অভিযানও। চাঞ্চল্যকর এক সন্ধ্যার পর বদিদার ছদ্মবেশী অভিযান শেষ হয়নি, বরং আরও গভীরে ঢুকে পড়েছে এক ভয়ঙ্কর ফাঁদে। এই পাজল ঘরে ঢোকাও। এই নতুন আসামি, নাম বলছে সৌম্যজিৎ দাস। নামটা শুনতে যতই সাধারণ, ভিতরে ততটাই বিপজ্জনক। পিয়াল, দাদা ধরা পড়েছে রে। জুয়েল রুটের চালান ধরতে গিয়ে নিজেই বন্দি। তাহলে যা ভেবেছিলাম সেটাই ঠিক। দাদা চাইছিলেন ইচ্ছে করে ধরা পড়তে, যেন চক্রের ভিতরের দিকটা দেখতে পান। তবে এটাও কি প্ল্যান? তোর মতো লোকেরা বেশি দিন টিকতে পারে না এখানে। কিংফিশারের নাম শুনেছিস তো? ওর অনুমতি ছাড়া কেউ বন্দরে মাল নামাতে পারে না। আমি তারই খোঁজে এসেছি। আমার হাতে সে বন্দি হবে, শুধু সময়ের অপেক্ষা। কিংফিশার কলম্বোর রত্নচক্রের ছায়া সর্বস্ব এক চরিত্র, যার নাম নেই কোনো রেকর্ডে, কিন্তু যার ছায়া নাচে পুরো একটা চক্র। আর বদিদা সেই ছায়ার ভিতরেই ঢুকে পড়েছেন। কার নম্বর 7-এর আলো নেমে গেছে, অসুবিধা। দাদা কি পালানোর চোখ করছে নাকি, নাকি ওকে কেউ সরাতে চাইছে? যাই হোক, এবার আমাদেরও নামতে হবে খেলার ময়দানে। চলো, কিংফিশারের ছায়া ভেদ করতে হবে এবার। 동쪽 산업, 식물, 수산인물의 휴대바이크를 문제인들은 자제하여 주시기 바랍니다. 셋째, 해외여행자들께서 손 씻기는 개인 위생관리 조정, 무역연식품에서 কলম্বোর সকাল যেন কোনো এক গোপন উত্তরের ইঙ্গিত। 출자 발생 지역 এই শহরের বাতাসেও যেন লুকিয়ে আছে চক্রান্ত। আমরা দাঁড়িয়েছিলাম এক ফ্লাইটের অপেক্ষায়, যার বোর্ডিং পাশে লেখা ছিল ব্ল্যাক মার্কেটের ঠিকানা। ফ্লাইট QR408 হ্যাজ বিন ডিলেড। পিয়াল, আমাদের সূত্র বলছে এই ফ্লাইটে পাচারের মাল উঠবে। কিন্তু দাদা কোথায়? ও তো এখনো বন্দি। হ্যাঁ, দাদা বন্দি ঠিকই, কিন্তু মনে হচ্ছে সেখান থেকেই তিনি ফাঁদ পেতেছেন। এই চালানটা থামালেই গোটা চক্রটা ধরা পড়বে। সিকিউরিটি অ্যালার্ট ইন কার্গো বে 2, অল ইউনিটস রিপোর্ট। জিনিস নামানোর সময় পাল্টে গেছে। কিংফিশার নিজে হাজির। খবরদার যদি ভুল করিস। এটা রেড, কেউ পালাবার চেষ্টা করলে গুলি চালানো হবে। ওই ওই যে লোকটা, মাথায় ক্যাপ, চোখে কালো চশমা, ওই কিংফিশার। কিন্তু ও তো আমাদের সূত্রদাতা ছিল। মানে এতদিন যার উপর নির্ভর করে আমরা এগোচ্ছিলাম, সেই কিনা ছিল গোটা চক্রের মাথা। তোরা ভাবছিস তোদের খুব তোরা চালাক? এ শহরে রত্নের চেয়ে বড় দামি জিনিস হচ্ছে ভুল বিশ্বাস।
একটা বড় বিশ্বাসঘাতকতা আর একটা ফাঁস হওয়া চালান। আমরা বুঝতে পারছিলাম এই খেলা এখনো শেষ হয়নি। বধিদা হয়তো বেরিয়ে আসবেন কারাগার থেকে, কিন্তু সত্যি কি সব পর্দা উঠে গেছে? কলম্বোয় শেষ রাতের এই বৃষ্টি একটা গল্পের শেষ, নাকি এক নতুন রহস্যের দরজা? কিংফিশার ধরা পড়েছে, চক্রের একাংশ ভেঙে গেছে, তবু আমাদের তিনজনের মনেই একটা অদৃশ্য খোঁচা। সব ঠিকঠাক হলেও যেন কোথাও কিছু একটা অসম্পূর্ণ। এই পিয়ার, হ্যাঁ বোঝা যাচ্ছে না, হ্যাঁ দাদা বন্দি থেকেও কিভাবে এত সব প্ল্যান করলো? তুই জানিস না, দাদা বন্দী ছিলেন ঠিকই, কিন্তু সেই বন্দির মধ্যেই ছিল এক রণকৌশল, আর বাইরে ছিল এক ছায়া, সৌম্যজিৎ, যিনি আসলে আমাদের বধিদা। তোমরা ভাবছো শেষ হয়ে গেছে? রত্নটা এখনো তো উদ্ধারই হয়নি, আর তোমাদের ছায়া এখনো আমার নাগালের বাইরে। আমরা বুঝে গেছিলাম শেষ রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে, আর এই খেলার চাবিকাঠি লুকিয়ে আছে একটা পুরনো রাজবাড়িতে, যেটা কলম্বো শহরের এক প্রান্তে। আর সেখানে অপেক্ষা করছিল ইতিহাসের সবচেয়ে ওই লোকটা, ওই তো সেই আন্তর্জাতিক নেটওয়ার্কের লিডার। ও এখনো বাইরে আছে? হ্যাঁ তাহলে? হ্যাঁ চঞ্চু, অশুভ অলঙ্কারের অভিশাপ, এর আসল কাহিনী এখনো বলা হয়নি। কলম্বো শহরের এক কোণে পুরনো এক ডাচ কেল্লা। সেখানে ঢুকতে গেলে শুধু সাহস নয়, চাই হিসাবই পা ফেলা। আর সেই হিসেব আমরা করছিলাম, কারণ জানতাম আজকের রাতেই আমরা পৌঁছাবো সত্যের মুখোমুখি। ওই ও ও ওই তো, ওই তো কিংফিশার। কিন্তু ওর গায়ে তো সিকিউরিটি ট্যাগ। মানে ও এখনো সরকারি লোকের ছদ্মবেশে কাজ করছে, নাকি সরকারি ওকে ঢাল হিসাবে রেখেছে? আমরা সবাই ঠিক পথে ছিলাম, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, 3 বছর আগে সিংহল রত্ন চুরি হয়েছিল যেদিন, সেদিন চোর কে ছিল? সেদিন আমার প্রয়োজন ছিল অর্থের, আর এই শহর আমাকে দিয়েছিল মুখোশ। আমি শুধু যেটা পড়েছিলাম আজ খুলে রাখছি। ও ওই লোকটাই আমাদের সব ক্লু যাকে গেলে। ও আমাদের ফ্যাম্পটম ক্লায়েন্ট, যাকে আমরা ভেবেছিলাম উৎসাহী সোর্স, আসলে সেই পুরো চক্রের মাথা। তুমি মুখোশ খুলে ফেলেছ, এবার সময় শেষ। আইন নিজের পথে এগোবে। টার্গেট সিকিউরড, মুভিং আউট। রাত তখন শেষ হয়ে আসছে, কলম্বোর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমাদের চোখে খেলে যাচ্ছে এক রাস স্বস্তি। দাদা, এইবার কলকাতায় ফেরা যায় তো? হ্যাঁ চঞ্চু, তবে মনে রেখো, রহস্য ফুরিয়ে যায় না, শুধু জায়গা বদলায়।
কলম্বো থেকে ফিরলাম প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। অভিযান শেষে যেমন ক্লান্তি আসে, তেমনই আসে এক রাস শূন্যতা। তবে কলকাতা শহরের চেনা গন্ধ, পরিচিত রাস্তা, সেটা যেন মনের উপর একটা শান্তির বলে বুলিয়ে দেয়। পিয়ালদা, তুই ভাবছিস আবার কিছু ঘটবে, তাই না? রহস্য যদি আমাদের ছেড়ে দেয়, তবে আমরা থাকবো। বলি কি, দেখ চঞ্চু, প্রাচীন তাম্রশাসনের অন্তর্ধান, রত্নহরণের নতুন ছায়া কলকাতায়। এই তো আবার শুরু। সিংহলের রত্নচক্র ভাঙলেও এর শিকড় ছিল আরো গভীরে। এবার সেই শেকড় আমাদের মাটির নিচে, কলকাতার বুকে। এই তো, এইটা তো কলম্বো থেকে আনা সেই মানচিত্রের অংশ। তাদের প্রধান ধরা পড়েছে ঠিকই, কিন্তু তাদের উত্তরাধিকারী এখনো ছায়া আছে আমাদের অপেক্ষায়। তিন গোয়েন্দা ফিরেছে কলকাতায়, কিন্তু তাদের পিছু ছাড়েনি রহস্যের ছায়া। এবার কলম্বো শেষ নয়, নতুন রহস্য অপেক্ষা করছে এক অন্য নামে। আমাদের জীবনটা এখন যেন সিনেমা। একটা রহস্য শেষ হতে না হতেই আরেকটা এসে কড়া নাড়ে। বদিদা, মানে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, আমার প্রিয় দাদা ও গোয়েন্দা, তখন বেঙ্গালুরুতে একটা কনফারেন্সে ছিল। আমি কলকাতায় নিজের একটা নাটকের স্ক্রিপ্ট শেষ করছি। ঠিক সেই সময় খবরটা এলো, রোমে ভাটিকান সিটিতে ভারতীয় গবেষক ডক্টর বিভুজ্যোতি রায় এক গোপন গ্যালারিতে বিষ্ণুমূর্তি দেখে আতঙ্কে পড়েন এবং পরদিনই তার মৃতদেহ পাওয়া যায়। খবরে বলা হলো তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু ভারতীয় দূতাবাস থেকে আমাদের খবর পাঠানো হলো সরাসরি। ডক্টর রায় মৃত্যুর আগে নাকি অসংলগ্ন অবস্থায় বলে গেছেন, ওরা জানে আমি জানি। ওরা মানে কারা, আর কি এমন জানতেন উনি যেটা তাকে খুন করানোর মতো গুরুত্বপূর্ণ? বধিদার সঙ্গে দিল্লিতে দেখা হলো এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে। সরকার পক্ষের একজন অফিসার গোপনে ডেটা দিলেন ডক্টর রায় একটি রহস্যজনক বিষ্ণুমূর্তির হদিশ পেয়েছিলেন, যা ভ্যাটিকানের এক গোপন সংগ্রহশালায় আছে বলে সন্দেহ। এমনকি মৃত্যুর একদিন আগে তিনি একটি ভিডিও পাঠান তার পুরনো বন্ধুকে, যেখানে তিনি বলেছিলেন, বিষ্ণু রোমে কেন? আমি ইতিহাসের অন্য একটা মুখ দেখতে পাচ্ছি। বদিদা চুপ করে শুনছিল, তারপর শুধু বলল, তোকে কেরালায় যেতে হবে, আমি রোম যাচ্ছি। কেরালায় কেন? উত্তর এলো কড়া গলায়। কারণ সেই বিষ্ণুমূর্তির উৎস সম্ভবত ভারতের মাটিতেই, আর উত্তরটা কেরালায় কোনো এক শিলালিপিতে লুকিয়ে আছে। আমার রোমাঞ্চ শুরু হলো। একটা প্রাচীন ভারতীয় দেবমূর্তি যদি সত্যি ভ্যাটিকানে থাকে, তাহলে এই রহস্য শুধু খুন নয়, হতে পারে সভ্যতার ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার মতো কিছু। কেরালার কোট্টম জেলার এক পুরাতন মন্দিরের খোঁজ পেলাম, যেখানে কোনো যুগে কেবল্য নামের এক তান্ত্রিক বিষ্ণু পূজার সঙ্গে যুক্ত ছিলেন বলে কিংবদন্তি আছে। আমি ট্রেনে করে পৌঁছালাম। আমার সঙ্গে যোগাযোগ রাখছিল বদিদা, সে তখন ইতিমধ্যেই রোম পৌঁছে গেছে। মন্দিরটি এখন কার্যত পরিত্যক্ত, কিন্তু পুরোহিতের পৌত্র
প্রাচীন ইতিহাস নিয়ে পড়াশোনা করে, সেই আমাকে ভিতরে নিয়ে গেল। মন্দিরের একটি ভগ্নপ্রায় গর্ভগৃহের দেয়ালে খোদাই করা শ্লোকগুলো খুব ধোঁয়াটে ছিল, তবে একটা লাইনের একটা অংশ পরিষ্কার বোঝা গেল। দক্ষিণার্ণব হেতু রোমানো বিষ্ণু মুত্তাহ কপ্টেন। দক্ষিণ সমুদ্রের পার থেকে রোমানরা বিষ্ণুমূর্তি কৌশলে নিয়ে যায়। আমি শিউরে উঠলাম। তাহলে এটা নিছক গুজব নয়? ভারতের কোনো এক তান্ত্রিক উপাসনার কেন্দ্র থেকে সত্যি কেউ মূর্তি নিয়ে গেছে রোমে? ঠিক তখনই বধিদার মেসেজ এলো, তুই কেরালা থেকে যত তথ্য পাস সব আমাকে পাঠা। আমি আজ রাতে ভ্যাটিকানের এক প্রাক্তন গবেষকের সঙ্গে দেখা করছি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। আমি সেই প্রাচীন শ্লোকের ছবি তুলে মন্দিরের খোঁজের ইতিহাস পাঠালাম বতিদাকে। সে শুধু একটা লাইন লিখল, তুই ইতিহাস খুঁজে পাচ্ছিস, আমি ছায়া খুঁজছি। সেই রাতে আমি আরেকটা প্রাচীন রেকর্ড পেলাম। খ্রিস্টপূর্ব 2য় শতকে একজন রোমান দূত ভারত এসেছিলেন, নাম লুসিয়াস ভ্যারিনিয়াস। বলা হয় তিনি কিছু প্রাচীন বস্তু সংগ্রহ করে ফেরত যান রোমে। তাহলে কি রোমান দূতই বিষ্ণুমূর্তি চুরি করে নিয়ে গেছিল? কিন্তু কেন? শুধুই মূর্তি, নাকি তার পেছনে লুকিয়ে আছে আরো গভীর কিছু? রোম শহর, ইতালির রাস্তাগুলো যত না সুন্দর, তার চেয়ে অনেক বেশি গোপন কিছু লুকিয়ে রাখে। আমরা যখন নামলাম তখনও বুঝিনি এই শহরের ছায়া এত ভারী। বিকেলটা ছিল বেশ ঠান্ডা। বদিদা একটা ক্যাফেতে এসপ্রেসো খাচ্ছিলেন, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। একটা সময় চোখে পড়ল একটা লোক বারবার ঘুরে এসে রাস্তার কোনায় দাঁড়াচ্ছে, ক্যামেরা হাতে। টুরিস্ট মনে হচ্ছিল ওর মনোযোগ আমাদের দিকেই। আমি নিচু গলায় বললাম, বদিদা, মনে হচ্ছে কেউ ফলো করছে। তিনি খুব স্বাভাবিকভাবে বললেন, ভ্যাটিকান এমন জায়গা পিয়াল, যেখানে ফলো করার লোকের অভাব হয় না। কে দেখছে জানলেই বুঝবি আমরা সঠিক দিকে এগোচ্ছি। এরপর আমাদের দেখা হয় ফ্রান্সিসকো মারিনি নামের এক সাংবাদিকের সঙ্গে। একজন খাঁটি ইতালিয়ান, চোখে আগুন, মুখে আতঙ্ক। বলেছিল ভ্যাটিকানের একটা গোপন সংগ্রহশালা আছে, ওরা তোমাদের ওই বিষ্ণুমূর্তি ওখানেই লুকিয়ে রেখেছে। সে আমাদের একটা হাতে আঁকা ম্যাপ দিল, সেই গ্যালারিতে পৌঁছানোর রাস্তা চিহ্নিত করে। তবে কথাগুলোর মাঝে বারবার ওর চমকে ওঠা, পিছন ফুরে দেখা। বুঝছিলাম কেউ ওকেও ফলো করছে। পরদিন সকালে দেখা করব বলে ঠিক করেছিলাম, কিন্তু আর দেখা হয়নি। ফ্রান্সিসকো নিখোঁজ, ফোন বন্ধ। ঠিকানায় গিয়ে দেখি তালা। রিপোর্ট করতে গিয়ে পুলিশ যা বলল তাতে আমার মাথা ঘুরে গেল। সি ইজ নট মিসিং, মেবি সি লেফট দ্য সিটি। মানে একজন রিপোর্টার এইভাবে উধাও হয়ে যায়, আর তাতে কারো কোনো মাথা ব্যথা নেই? এর মধ্যে আমি বুঝতে পারলাম আমার উপরেও নজর রাখা হচ্ছে। একদিন সন্ধ্যাবেলা আমাদের হোটেলের নিচে বসেছিলাম। হঠাৎ এক লোক এসে চুপচাপ একটা কাগজ রেখে চলে গেল। ওটাতে লেখা ছিল, সাইলেন্সিও এস্ট ভেরিটাস, নীরবতাই সত্য, ছায়ার মধ্যে থেকো, চোখে ধরা দিলে ইতিহাস হারাবে। আমি সেই কাগজ বদিদার হাতে দিতেই তিনি বললেন, খেলা শুরু হয়েছে পেয়াল, এবার খুব সাবধানে পা ফেলতে হবে, কারণ এরা ইতিহাস পাল্টাতে চায়, সত্য মুছে ফেলতে চায়। ভ্যাটিকানের ছায়া ঘন হচ্ছে, আর আমরাও তার মধ্যে ঢুকে যাচ্ছি। বিষ্ণু মূর্তির সন্ধানে নয়, বরং এক লুকোনো ইতিহাসের খোঁজে। ভ্যাটিকানের এক অদ্ভুত গন্ধ আছে, ধূপ, ধুলো আর ইতিহাসের। যেন শত শত বছর ধরে জমে থাকা গোপন কথা বাতাসে ভাসে। ফ্রান্সিসকোর নিখোঁজ হওয়ার পরে
আমাদের চলাফেরা আরও গোপন হয়ে যায়। বধিদা একটা গোপন বইয়ের দোকানে আমাদের নিয়ে গেলেন। সেখানে একজন বুড়ো লোক, নাম লুকা, সাবেকি পাদ্রী, এখন লুকিয়ে ইতিহাস বিক্রি করেন। লুকার দোকানে মাটির তলায় একটা ছোট্ট কুঠুরি। সেখানে চোখে পড়ল একটা ক্রুশবিদ্ধ খ্রিস্টের প্রাচীন প্রতিকৃতি, কিন্তু খ্রিস্টের গলায় বিষ্ণু মূর্তির মতো একটি লকেট ঝুলছে। বুকের বাঁদিকে খোদাই করা ওম চিহ্ন। আমার গা ছমছম করে উঠল। বদিদা বললেন, এটা খ্রিস্ট ধর্মের মূল স্রোতের বাইরের কিছু, হয়তো গোপন মতবাদ যেটা ভারতীয় দর্শনের সঙ্গে জড়িত ছিল। লুকা কাপা গলায় বলল, হে এদের বলে হে অর্ডার অফ সাইলেন্স সংস্কৃত। ওরা ইতিহাসের নিচে চাপা পড়ে গেছে, কিন্তু এখনো আছে। ওরা চায় না এই তথ্য বাইরে আসুক। তারপর তিনি আমাদের একটা মুদ্রা দেখালেন। একদিকে বিষ্ণুর চতুর্ভুজ মূর্তি, অন্যদিকে রোমান ক্যাপিটলিন উলফ। বদিদা তা হাতে নিয়ে বললেন, দেখ পেয়াল, এটা শুধু মুদ্রা নয়, এটা একটা কোডেড নথি। এই দুই প্রতীকের সংযুক্তি একটা মেসেজ লুকিয়ে রেখেছে। হয়তো এটা সেই গোষ্ঠীর প্রতীক যারা দুই ধর্মের সেতু বন্ধন ঘটাতে চেয়েছিল, অথবা ভয়ঙ্কর কিছু লুকাতে। তাহলে কি সেই গোষ্ঠীরাই ফ্রান্সিসকোকে? সম্ভব। এখন আমাদের কাশ্মীর যেতে হবে। আমি চমকে উঠলাম, কাশ্মীর? হঠাৎ কেন? বদিদা মুচকে আসলেন। কারণ এই মুদ্রার গায়ে একটা শ্লোক খোদাই করা, যেটা কাশ্মীরের এক প্রাচীন গুহা মন্দিরে পাওয়া যায়। তুমি কি রেডি পেয়াল? এবার পাহাড় ডাকছে। আমি চুপ করে রইলাম, কারণ জানতাম রোমের ছায়া কেবল শুরু। এবার আমরা ছুটছি ছায়া থেকে ছায়ায়, একটা মূর্তি নয়, বরং ইতিহাসের হৃৎপিণ্ডের খোঁজে। কাশ্মীর পৌঁছতে মনে হচ্ছিল আমরা যেন ভৌগোলিক সীমারেখা পেরিয়ে সময়ের ভিতর ঢুকে পড়েছি। শ্রীনগরের আশেপাশে একটা পুরনো সেনা ছাউনির কাছে গিয়ে দাঁড়ালাম। বদিদার মুখে তখন চাপা উত্তেজনা। তিনি বললেন, এ পাহাড়ের নিচে একটা গুহা আছে, যার ভিতরে আছে বিষ্ণু মূর্তির এক অংশ, সম্ভবত চতুর্ভুজ মূর্তির বাঁ হাতটা, ইতিহাসের মধ্যে হারিয়ে যাওয়া অংশ। আমি আর চঞ্চু তখন বুঝতেই পারছিলাম না কিভাবে এই জায়গায় ঢোকা যাবে। বাইরে মিলিটারি টহল, প্রবেশ নিষেধ, কিন্তু বধিদাস আগেই সব ভাবা। আমাদের দুজনকে তিনি দিলেন আলাদা আলাদা গাইডলাইন। রাতের অন্ধকারে আমি আর চঞ্চু একটা সামরিক রসদের গাড়িতে লুকিয়ে ঢুকে পড়লাম ভিতরে। হৃদস্পন্দন তখন যেন কানে শোনা যায়। ঘামে ভেজা হাতে আমরা নামলাম এক ভাঙা পাহাড়ি পথ ধরে। গুহাটা অন্ধকার। ছোট একটা টর্চের আলোয় দেখতে পেলাম দেয়ালের উপর খোদাই করা এক প্রাচীন প্রতীক। একদিকে বিষ্ণুর পদ্মধারী হাত, আরেকদিকে রোমান লা রোরে প্রতীক, এক জাতীয় সূর্য ঘড়ি। ভাই, এটা তো ওই মুদ্রার পিছনের ডিজাইনের মতো। আমি স্তম্ভিত। মনে পড়ল রোমের সেই মুদ্রার কাজে ছিল এই সিম্বল। এর মানে বিষ্ণু মূর্তি শুধু ভারতীয় নয়, এটা একটা মিশ্র ইতিহাসের সাক্ষ্য। হঠাৎ পিছনে আওয়াজ, টর্চ নিভে গেল। গুহার ভিতর যেন কারা ঢুকছে। চঞ্চু ফিসফিস করে বলল, তারা কি সেই গোষ্ঠীর লোক? তাহলে তো আমরা সঠিক রাস্তাতেই আছি। অন্ধকারে দাঁড়িয়ে আমি একটা কথা স্পষ্ট বুঝলাম, এই রহস্য শুধু ইতিহাস নয়, আমাদের ভবিষ্যৎও বদলে দিতে পারে। 수산지 여행 여행 우리 만지기
রোমে ফিরে আসতেই সব কিছু যেন দ্রুত বদলে যেতে শুরু করলো। নিখোঁজ হয়ে যাওয়া ইতালিয়ান সাংবাদিক ফ্রান্সিসকো মারিনির দেওয়া তথ্যগুলোর একাংশই আমাদের এগোতে সাহায্য করছিল। বদিদা এক গভীর বিশ্বাস নিয়ে যোগাযোগ করলেন একজন পাদ্রির সঙ্গে, নাম ফাদার গালিও। শুনেছিলাম উনি এক সময় ইতিহাসের অধ্যাপক ছিলেন, পরে ভ্যাটিকানের গুরুত্বপূর্ণ সংগ্রহশালার দায়িত্বে আসেন। আমার একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু বদিদার যুক্তির সামনে আমি চুপ। যদি কেউ সত্য জানে তাহলে সে, বলে উঠেছিলেন বদিদা। আমরা গেলাম তার গির্জার আভ্যন্তরীণ কক্ষে। শুরুতে খুব ভালো ব্যবহার, কিছু প্রাচীন বই দেখালেন, এমনকি মুদ্রা সংক্রান্ত কিছু তথ্য দিলেন। বদিদা তো অভিভূত। কিন্তু আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, ফাদার গালিওর চোখে এক অদ্ভুত ঠান্ডা শূন্যতা, ঠিক যেন আমাদের কথার চেয়েও বেশি নজর দিচ্ছেন আমাদের মুখে, আচরণে। আমরা চলে এলাম, কিন্তু রাতেই বদিদা একাই আবার ফিরে গেলেন তার কাছে। তারপর আর ফেরেননি। আমি আর চঞ্চু আতঙ্কিত। বদিদার মোবাইল বন্ধ, কোনো সাড়া নেই। সাংবাদিকের বাড়ির পাশের ক্যাফে থেকে জিপিএস ট্রেস করে আমরা জানতে পারি তিনি গেছেন ভ্যাটিকানের এক পুরনো সেমিনার ভবনে। সেটা এখন বন্ধ, শুধুমাত্র পাদ্রীদের ব্যক্তিগত আড্ডার জায়গা। চঞ্চু জোরে বলে উঠল, ভাই, এটা ফাঁদ। আমরা গেছি অনেক দূর, এবার কেউ ফিরবো না, ওনাকে ছাড়াই। তখনই তৈরি হলো আমাদের প্ল্যান। শেষ রাতেই ছদ্মবেশে সেই পুরনো ভবনে ঢুকে পড়ি। ভিতরে পাথরের সিঁড়ি, অদ্ভুত ধূপের গন্ধ আর গা ছমছমে নিস্তব্ধতা। নিচের তলায় দেখতে পেলাম বাধা অবস্থায় বদিদা পড়ে আছেন। চঞ্চুর হাতে টর্চ, আমার হাতে একটা ছোট্ট ছুরি। ঠিক সেই সময় পিছন থেকে ফাদার গালিওর গলা, তোমাদের এখানে ঢোকার সাহস হলো কি করে? আমরা মুখ চেয়ে থাকিনি। চঞ্চুর ফেলে দেওয়া ধোয়ার বল বিস্ফোরণ আর আমার ছোড়া লাইট ফ্ল্যাশে ঘোলাটে হলো সব। গালিওর চোখ জ্বলে উঠল, কিন্তু আমাদের গতি থামেনি। বদিদাকে টেনে তুলি। তিনি তখন আধমরা অবস্থায়, কিন্তু চোখে অভিমান নয়, বিশ্বাসঘাতকতার হতচকিত বিষণ্ণতা। বেরিয়ে এলাম, কিন্তু আমরা জানতাম তারা থামবে না। তবে আমরাও বোধিসত্ত্ব। ফ্রান্সিসকো মারিনি নামটা এখনো কানে বাজে। সেই প্রাণচঞ্চল ইতালিয়ান সাংবাদিকটা, যে সাহায্য করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল হঠাৎ। আমরা তখন বধিদার বন্দিদশা থেকে পালিয়ে আসার ধাক্কা সামলাচ্ছি। এরই মধ্যে খবরটা এলো, ফ্রান্সিসকার মৃতদেহ পাওয়া গেছে। তার দেহ পাওয়া গেল তিবের নদীর ধারে, মুখটা বিকৃত, শরীরে নির্যাতনের ছাপ। এটা কোনো সাধারণ খুন নয়, এটা একটা হুঁশিয়ারি। মিডিয়াতে ঝড় বয়ে যায়। ইতালি সরকার, ভ্যাটিকান, সবাই চাপের মুখে। বদিদা এক প্রকার নীরব হয়ে গিয়েছিল। কয়েক ঘন্টা কারোর সাথে কথাই বলেননি। কিন্তু তারপর একটা রাতে সে আমাদের ডেকে বলল, ফ্রান্সিসকার মৃত্যুর পিছনে আসল উদ্দেশ্য শুধু মূর্তি নয়, বরং তার লুকোনো ইতিহাস, যে ইতিহাস মানব সভ্যতার অনেক বিশ্বাসকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাতে পারে। সেই রাতে আমরা একটা গোপন জায়গায় বসে সব তথ্য আবার সাজিয়ে নিতে থাকি। একটা বিষ্ণু মূর্তি, যার একটি অংশ ভারত, একটি অংশ রোমে। এক গোপন ধর্মীয় সংঘ, অর্ডার অফ সাইলেন্ট সংস্কৃত। এবার উদ্দেশ্য ইতিহাসকে নতুনভাবে লিখে ফেলা। আর যারা এই সত্যকে সামনে আনতে চাইছে তারা মরে যাচ্ছে। বদিদা বলল, এটা এখন ব্যক্তিগত প্রতিশোধ নয়, এটা ইতিহাসের প্রতিশোধ। আমরা ঠিক করলাম, যা কিছু থাকুক, এই ষড়যন্ত্র ফাঁস করতেই হবে। ফ্রান্সিসকার মৃত্যুর একটা অর্থ থাকতেই হবে।
আমরা সামনে এগিয়ে যাব। সেই সকালটা অন্যরকম ছিল। রোমে এক গোপন হলঘরে বদিদার কথায় সবাই চুপচাপ। দূতাবাস, গবেষক, কিছু নির্ভরযোগ্য সাংবাদিক আর ধর্মতত্ত্ববিদদের নিয়ে একটি গোপন সেমিনারের আয়োজন করা হয়েছিল। মূল আলোচ্য বিষয় ভ্যাটিকানের বিষ্ণুমূর্তি কেন। বধিদার দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড স্ক্রিনের সামনে। তার পাশে রাখা সে অংশবিশেষ বিষ্ণুমূর্তি আর প্রাচীন কোডেড ক্রসের প্রতিকৃতি। পিছনে প্রজেক্টরে ফুটে উঠছে একের পর এক স্লাইড। তারপর শুরু হলো বধিদার কথা। রোমান সাম্রাজ্যের শেষের দিকে ভারতে এক গুপ্ত দূত পাঠানো হয়েছিল, যাকে আমরা চিহ্নিত করেছি লুসিয়াস অরেলিয়াস ফেলিক্স নামে। সে ভারতের দর্শনের প্রভাবিত হয়ে ফিরে গিয়ে একটি গোপন গোষ্ঠী গড়ে তোলে, অর্ডো সাইলেন্স সংস্কৃতম, অর্থাৎ অর্ডার অফ সাইলেন্ট সংস্কৃত। এই গোষ্ঠী বিশ্বাস করত যে ভারতীয় দর্শনের কিছু নির্যাস দিয়ে নতুন ধর্মতত্ত্ব গঠন করা যায়। বিষ্ণু মূর্তি নিয়ে আসা হয়, কিছু শ্লোক ও দর্শন লিপিবদ্ধ করা হয় এবং তার কিছু উপাদান পরবর্তী খ্রিস্ট ধর্ম গঠনে অন্তর্ভুক্ত হয়। বিশেষ করে মূর্তির গায়ে খোদাই করা একটা শ্লোকের ভাব। এই ইতিহাস জানতেন ডক্টর বিভূজ্যোতি রায়। তিনি এটা সামনে আনতে চেয়েছিলেন। ওর মৃত্যুর আগে উচ্চারণ করা ওরা জানে আমি জানি, সেটা সেই ষড়যন্ত্রের প্রমাণ। একজন ধর্মতত্ত্ববিদ ফিসফিসিয়ে বলে উঠলেন, তাহলে কি খ্রিস্ট ধর্মের কিছু মূল বীজ ভারতে? বধিদা শান্ত গলায় বললেন, আমার কাজ সত্যকে সামনে আনা, ধর্ম বা বিশ্বাসকে আঘাত দেওয়া নয়। এরপর সে দেখালো কিভাবে মূর্তির অংশ, গুহার প্রতীক, ক্রুশের গঠন এবং গুপ্ত সংগঠনের চিহ্ন অল কানেক্ট ইনটু ওয়ান ন্যারেটিভ। অবশেষে সে কিছু নাম প্রকাশ করল, এই ষড়যন্ত্রে জড়িত পুরোহিত ও ইতিহাস বিকৃতিকারীদের, যাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হলো। ঘর জুড়ে তখন নিস্তব্ধতা। আমিও চঞ্চু বাইরে এসে দাঁড়ালাম। বদিদা এক পলকে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। সত্য গোপন থাকলে ইতিহাস হয় গল্প, আর প্রকাশ পেলে গল্প হয় ইতিহাস।